আসিফ সাহেব তো শুধু একটা দাবার ঘটি, মাস্টারমাইন্ড তো অন্য কেউ। ব্যাংকের মেইন সার্ভার থেকে উধাও হয়ে গেছে 500 কোটি টাকা। চাচা, এটা ব্যাংকের ভেতরেই লুকিয়ে আছে, আর 3 ঘন্টা পর ধোয়া হয়ে যাবে। হাত ছড়াও ওখান থেকে। তুমি 3 ঘন্টার কথা কিভাবে জানলে? মানুষ নেই ম্যাডাম, কিন্তু একটা যন্ত্র আছে যা কথা বলছে। শহরটার নাম মেঘপুর। নামটা যেমন মায়াবী, শহরটা তেমনই যান্ত্রিক। এই শহরের ঠিক হৃৎপিণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে এপেক্স গ্লোবাল ব্যাংক। কাঁচ আর ইস্পাতে মোড়ানো 7 তলা এক বিশাল ইমারত, যা দূর থেকে দেখলে মনে হয় কোনো এক অভেদ্য দুর্গ। কিন্তু আজ সেই দুর্গের ভেতরেই হাহাকার পড়ে গেছে। ব্যাংকিং জগতের সবচেয়ে সুরক্ষিত ফায়ারওয়াল, লেজার প্রোটেকশন আর অত্যাধুনিক এনক্রিপশন সবই এখন অর্থহীন একগাদা কোডিং মাত্র। সকাল 10টা বাজতে না বাজতেই ব্যাংকের মেইন সার্ভার থেকে উধাও হয়ে গেছে 500 কোটি টাকা। টাকাটা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে যায়নি, কোনো আন্তর্জাতিক ট্রানজ্যাকশনও হয়নি। টাকাটা যেন স্রেফ ডিজিটাল বাতাসের সাথে মিশে গেছে। বোর্ড রুমে এখন থমথমে নীরবতা। ব্যাংকের সিনিয়র অপারেশনাল হেড অনন্যা সেন কপালে হাত দিয়ে বসে আছেন। তার সামনে রাখা ল্যাপটপের স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে লেখা আসছে, ডেটা ভয়েড ডিটেক্টেড। আইটি টিমের প্রধান রনি এবং তার 5 জন দুর্ধর্ষ প্রোগ্রামার গত 20 মিনিট ধরে ঘামছেন। তাদের আঙুল কিবোর্ডে ঝড় তুলছে, কিন্তু কোনো ফলাফল মিলছে না। অনন্যা কঠিন স্বরে বললেন, রনি, আর কতক্ষণ? হেড অফিস থেকে প্রতি সেকেন্ডে ফোন আসছে। মিডিয়া যদি একবার টের পায়, আমাদের ব্যাংকের অস্তিত্ব শেষ হয়ে যাবে। রনি মাথা না তুলেই আর্তনাদ করে উঠলেন, ম্যাম, এটা কোনো সাধারণ হ্যাকিং নয়, এটা একটা ডিজিটাল ব্ল্যাক হোল। টাকাটা কোনো অ্যাকাউন্টে নেই, কিন্তু সিস্টেম দেখাচ্ছে টাকাটা ব্যাংকের বাইরেও যায়নি। 500 কোটি টাকা এখন একটা অদৃশ্য লুপে ঘুরছে, আর ঠিক 3 ঘন্টা পর এই লুপটা নিজে নিজেই ডিলিট হয়ে যাবে। তখন পৃথিবীর কোনো শক্তি এই টাকা আর ফেরাতে পারবে না। পুরো রুমে এক মুহূর্তের জন্য যেন অক্সিজেনের অভাব দেখা দিল। 500 কোটি টাকা চিরতরে হারিয়ে যাবে, এটা কল্পনা করাও দুঃসাধ্য। ঠিক সেই সময় ব্যাংকের বাইরে ফুটপাথে 12 বছরের এক কিশোর বসেছিল। তার নাম অরণ্য। গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, পরনে একটা ছিঁড়ে যাওয়া নোংরা শার্ট, তার হাতে একটা পুরনো প্লাস্টিকের বস্তা। অরণ্য এই শহরের চোখে একজন টোকাই। সে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার কোণায়। কিন্তু অরণ্যের একটা বিশেষ ক্ষমতা ছিল, সে খুব মনোযোগ দিয়ে শব্দ শুনতে পারত। মানুষের কথা নয়, যন্ত্রের শব্দ। সে যখন কোনো ট্রান্সফরমারের পাশে বসত, সে বুঝতে পারত ভেতরে বিদ্যুতের প্রবাহ কেমন। সে যখন কোনো কম্পিউটারের ফ্যানের শব্দ শুনত, সে বলে দিতে পারত হার্ড ড্রাইভের অবস্থা কেমন। অরণ্য আজ অনেকক্ষণ ধরে ব্যাংকের পেছনের বিশাল ব্যাকআপ সার্ভার ইউনিটের দেওয়ালের কাছে কান পেতে বসে আছে। সেখান থেকে একটা অদ্ভুত ছন্দহীন শব্দ আসছে। গুনগুন শব্দটা প্রতি 15 সেকেন্ড পর পর একটু থমকে যাচ্ছে। অরণ্যের চোখ কুঁচকে এলো। সে বিড়বিড় করে বলল, স্পন্দনটা ঠিক নেই। বড় বড় কলকবজাগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। অরণ্য জানে তার মা এই ব্যাংকের ভেতরে একসময় ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। একদিন গভীর রাতে কাজ শেষ করে ফেরার পথে এক দুর্ঘটনায় মা তাকে একা রেখে চলে যান। সেই থেকে অরণ্য এই ব্যাংকের দেওয়ালের পাশেই থাকে। মায়ের দেওয়া একটা পুরনো ভাঙা কিপ্যাড ফোন আর একটা ডায়েরি ছিল তার সম্বল। ডায়েরিতে মা নানা রকম সংখ্যা লিখে রাখতেন। অরণ্য সেই সংখ্যাগুলো দেখে নিজের মনে এক অদ্ভুত গণিত সাজাত। হঠাৎ অরণ্য উঠে দাঁড়াল। সে বুঝতে পারল বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। সে সোজা হেঁটে ব্যাংকের মেইন গেটের দিকে গেল। গেটম্যান জাব্বার তাকে দেখেই লাঠি উঁচিয়ে চিৎকার করে উঠল, এই ছোড়া, দূরে যা, আজ এমনিতেই সাহেবরা সবাই ক্ষেপে আছে, একবার হাতে পেলে তোরে কাঁচা চিবিয়ে খাবে। অরণ্য একটুও ভয় পেল না। সে শান্ত চোখে জাব্বারের দিকে তাকিয়ে বলল, চাচা, সাহেবদের গিয়ে বলেন যে চোর টাকা নিয়ে পালায়নি, টাকাটা ব্যাংকের ভেতরেই লুকিয়ে আছে, আর 3 ঘন্টা পর ওটা ধোঁয়া হয়ে যাবে। জাব্বার হো হো করে হেসে উঠল, শোন রে পাগলের কথা, দেশের বড় বড় বিজ্ঞানীরা ভেতরে বসে কুল পাচ্ছে না, আর তুই রাস্তার টোকাই আসছিস জ্ঞান দিতে? যা, এখান থেকে বোতল খুঁড়গে যা। কিন্তু ঠিক সেই সময় অনন্যা সেন নিচে নামছিলেন আইটি ফ্লোরে যাওয়ার জন্য। তার কানে অরণ্যের শেষ কথাগুলো গিয়ে পৌঁছাল। 3 ঘন্টা শব্দটা তার কানে তীরের মতো বিঁধিল, কারণ আইটি হেড রনিও ঠিক একই সময়ের কথা বলেছিল। অনন্যা থমকে দাগালেন। তিনি জাব্বারকে থামিয়ে দিয়ে অরণ্যের দিকে তাকালেন। অনন্যার চোখে এক অদ্ভুত ক্লান্তি এবং অসহায়ত্ব। তিনি জিজ্ঞেস করলেন, তুমি 3 ঘন্টার কথা কিভাবে জানলে খোকন? অরণ্য মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনাদের পেছনের সার্ভার রুমের এক্সস্ট ফ্যানটা ঠিকমতো ঘুরছে না, ওটা একটা নির্দিষ্ট ছন্দে আটকে পড়ছে। কোনো পাইপলাইনে যখন ময়লা জমে তখন পানি যেমন ছটফট করে,
আপনাদের ডেটাগুলোও তেমনই ছটফট করছে। অনন্যা বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ডেটাকে পানির সাথে তুলনা করা এই কিশোরটি কে? তিনি এক মুহূর্ত চিন্তা করলেন। ব্যাংকের ভেতরে এখন অন্ধকার ভবিষ্যৎ, আর এই ছেলেটির কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস। অনন্যা বললেন, ওকে ভেতরে আসতে দাও। ভেতরে ঢুকতেই চারপাশের এসির ঠান্ডা হাওয়ায় অরণ্য একটু কুঁকড়ে গেল। মানুষ তাকে ঘৃণা এবং অবজ্ঞার দৃষ্টিতে দেখছে, কিন্তু অরণ্য সেদিকে পাত্তা দিল না। আইটি ফ্লোরে পৌঁছানোর পর রনি খেকিয়ে উঠলেন, ম্যাম, এখন ফাজলামোর সময় নয়। এই নোংরা ছেলেটা এখানে কি করছে? অনন্যা শান্তভাবে বললেন, ও বলছে ডেটা কোথাও আটকে আছে। রনি, একবার ওর কথা শুনতে তো দোষ নেই। রনি ব্যঙ্গ করে একটা ল্যাপটপ অরণ্যের সামনে ঘুরিয়ে দিয়ে বললেন, নে খোকা, দেখ তো এখানে তোর কোন বোতলটা হারিয়েছে। অরণ্য ল্যাপটপের দিকে তাকাল না, সে চোখ বন্ধ করল। সারা ঘরে সার্ভারগুলোর যে অবিরাম শব্দ হচ্ছিল সে সেটা শোনার চেষ্টা করল। তারপর সে ধীর পায়ে একটা কেন্দ্রীয় সার্ভার র্যাকের সামনে গিয়ে দাঁড়াল। তার নোংরা আঙুলগুলো কিবোর্ডের ওপর রাখল। আইটি বিশেষজ্ঞরা হাঁ করে তাকিয়ে দেখছে। অরণ্য টাইপ করতে শুরু করল, কিন্তু কোনো জটিল কোডিং নয়। সে স্রেফ কিছু সংখ্যা ইনপুট দিল যা তার মায়ের ডায়েরিতে ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটা বিশাল ডিজিটাল ম্যাপ ভেসে উঠল। সেখানে দেখা যাচ্ছে 500 কোটি টাকা কোনো অ্যাকাউন্টে নেই, বরং ব্যাংকের নিজস্ব সাসপেন্স অ্যাকাউন্ট বা একটি অস্থায়ী ডিজিটাল মেমোরিতে বন্দী আছে। রনি চমকে উঠলেন, এটা কিভাবে সম্ভব? আমরা এই অ্যাকাউন্টটা তো চেকই করিনি, এটা তো অটোমেটিক তৈরি হওয়ার কথা নয়। অরণ্য শান্তভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এটা অটোমেটিক হয়নি স্যার। কেউ একজন সিস্টেমের ভেতরে এমন একটা সুড়ঙ্গ খুঁড়েছে যা বাইরে থেকে দেখা যায় না, আর সেই সুড়ঙ্গের মুখটা বন্ধ হবে ঠিক 3.25 ঘন্টা পর। ঠিক সেই সময় স্ক্রিনটা হঠাৎ করে লাল হয়ে গেল। একটা ওয়ার্নিং সিগন্যাল বাজতে শুরু করল। অরণ্যের চেহারা গম্ভীর হয়ে গেল। সে বলল, ম্যাডাম, বিপদ বেড়ে গেছে। যে টাকাটা সরিয়েছে সে এখন বুঝতে পেরেছে যে আমি টাকাটা খুঁজে পেয়েছি। সে এখন টাকাটা চিরতরে মুছে দেওয়ার জন্য সেলফ ডিস্ট্রাক্ট বাটন চেপে দিয়েছে। অনন্যা আঁতকে উঠলেন, এখন উপায়? অরণ্য কিবোর্ডে আঙ্গুল চালিয়ে বলল, এখন আমাদের এই চোরকে একটা ফাঁদে ফেলতে হবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে এই হ্যাকার কি ব্যাংকের বাইরে আছে, নাকি সে এই মুহূর্তে আমাদের আশেপাশেই কোথাও বসে হাসছে। কথাটা শেষ হতে না হতেই পুরো ফ্লোরের লাইটগুলো একবার জ্বলে উঠে ধপ করে নিভে গেল। অন্ধকারে অরণ্যের গলার স্বর শোনা গেল, ম্যাডাম সাবধান, সে আমাদের কানেকশন কেটে দিচ্ছে। অন্ধকারের মাঝে কেবল সার্ভারগুলোর নীল আলো আর অরণ্যের রহস্যময় স্থিরতা, সব মিলিয়ে এক ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হল। কে এই অদৃশ্য শত্রু, আর অরণ্য কি পারবে 500 কোটি টাকা রক্ষা করতে, নাকি সে নিজেই কোনো বড় ষড়যন্ত্রের বলির পাঠা হতে যাচ্ছে? অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। এপেক্স গ্লোবাল ব্যাংকের আইটি ফ্লোরে এখন শুধু সার্ভারের ছোট ছোট নীল আর সবুজ এলইডির টিমটিমে আলো। এসির শব্দ বন্ধ হয়ে গেছে, কিন্তু এক অদ্ভুত গুমোট নীরবতা পুরো ঘরটাকে গিলে ফেলছে। অনন্যা সেন অন্ধকারের মধ্যেই অরণ্যের হাতটা শক্ত করে ধরলেন। কেন জানি না, এই 12 বছরের টোকাই ছেলেটার স্পর্শে তিনি এক অদ্ভুত সাহস পাচ্ছেন। কেউ নড়বেন না। অরণ্যের কণ্ঠস্বর এই অন্ধকারেও অবিশ্বাস্য রকমের স্থির। আইটি হেড রনি চিৎকার করে উঠলেন, কি হচ্ছে এসব? ব্যাকআপ পাওয়ার কোথায়? সিকিউরিটি টিম, রিপোর্ট করো। কিন্তু কোনো উত্তর এলো না। ইন্টারকম লাইনগুলো কেটে দেওয়া হয়েছে। অরণ্য কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করল। মানুষের হাঁপানির শব্দ আর সার্ভারের প্রসেসরের হালকা গুঞ্জনের মাঝে সে অন্য একটা শব্দ পাচ্ছে, একটা সূক্ষ্ম হাই ফ্রিকোয়েন্সি শব্দ যা সাধারণ মানুষের কানে ধরা পড়ার কথা নয়। অরণ্য ফিসফিস করে বলল, ম্যাডাম, চোর বাইরের কেউ নয়, সে আমাদের খুব কাছেই আছে। এই অন্ধকারে সে তার নিজের সিস্টেম কানেক্ট করার চেষ্টা করছে। অনন্যা চমকে উঠলেন, কি বলছো অরণ্য? এখানে আমরা ছাড়া আর কেউ নেই? মানুষ নেই ম্যাডাম, কিন্তু একটা যন্ত্র আছে যা কথা বলছে। অরণ্য অন্ধকারে পা বাড়িয়ে সামনের দিকে এগোল। রনি বিরক্ত হয়ে বললেন, এই ছেলে, কোথায় যাচ্ছ? অন্ধকারে হোঁচট খেয়ে মরবে তো। অরণ্য থামল না। সে ঠিক রনির কেবিনের পেছনের দিকে একটা ছোট স্টোরেজ রুমের কাছে গিয়ে দাঁড়াল। সেখানে কোনো লাইট নেই, কিন্তু দরজার নিচ দিয়ে একটা নীলাভ আলো দেখা যাচ্ছে। অরণ্য দরজাটা ধাক্কা দিয়ে খুলল। ভেতরে একটা ল্যাপটপ রাখা, যা ব্যাংকের লোকাল নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত। ল্যাপটপের স্ক্রিনে ডেটা রিডাইরেকশনের কাজ চলছে। রনি এবং অনন্যা দৌড়ে এলেন। স্ক্রিন দেখে রনির চোখ কপালে উঠল। এটা তো অসম্ভব, এটা আমারই ইউজার আইডি ব্যবহার করে লগ করা, কিন্তু আমি তো এখানে নেই। অরণ্য কিবোর্ডের ওপর ঝুঁকে পড়ল। সে দেখল 500 কোটি টাকার সেই ডিজিটাল প্যাকেটগুলো এখন ডিলিট হওয়ার অপেক্ষায়। মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় বাকি। অরণ্য বলল, স্যার,
আপনার আইডি চুরি করা হয়েছে। হ্যাকার জানত যে আপনিই একমাত্র ব্যক্তি যার অ্যাক্সেস দিয়ে সিস্টেমের ভেতর ব্যাকডোর খোলা সম্ভব। সে আপনার আইডিতে একটা স্ক্রিপ্ট বসিয়ে দিয়েছে যা প্রতি মিনিটে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করছে। অনন্যা এবার কঠোর হলেন। তার মানে হ্যাকার আমাদের সিস্টেমের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমাদের হাতে তো কোনো সময় নেই। অরণ্য তার পকেট থেকে সেই দুমড়ানো মোচড়ানো কাগজটা বের করল, তার মায়ের ডায়েরির সেই ছেঁড়া পাতা। সে বলল, ম্যাডাম, আমার মা যখন এখানে কাজ করতেন তিনি আমাকে একটা কথা বলতেন, মেশিন বড় হতে পারে কিন্তু সে মানুষের অভ্যাসের বাইরে যেতে পারে না। এই ব্যাংকের সিস্টেম তৈরি করা হয়েছে সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় দিয়ে। যখন কোনো বড় হ্যাকার আক্রমণ করে সে শুধু বড় বড় সংখ্যা খোঁজে। সে ভুলে যায় যে সিস্টেমের মূলে রয়েছে হাজার হাজার ছোট ছোট ট্রানজ্যাকশন। অরণ্য কিবোর্ডে আঙুল চালাতে শুরু করল। সে কোনো পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করল না, বরং সে সিস্টেমকে একটা ভুল তথ্য দিল। সে ব্যাংকের লোকাল ট্রাফিক বাড়িয়ে দিল। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল হাজার হাজার 10 টাকা, 20 টাকা আর 50 টাকার ছোট ছোট লেনদেন। রনি অবাক হয়ে বললেন, তুমি এটা কি করছো? এতে তো সিস্টেম আরও জ্যাম হয়ে যাবে। অরণ্য হাসল, না স্যার, চোর যখন বড় জাল ফেলে সে ছোট মাছগুলোকে গুরুত্ব দেয় না। আমি এই ছোট ছোট ট্রানজ্যাকশনগুলোর পেছনে 500 কোটি টাকাকে ভাগ করে লুকিয়ে ফেলছি। হ্যাকার এখন বুঝতে পারবে না আসল টাকাটা কোথায় গেল। সে এখন অন্ধের মতো হাঁটোড়াবে। ঠিক তখনই স্ক্রিনটা আবার কেঁপে উঠল। একটা পপ আপ মেসেজ এলো, ইন্টারসেপশন ডিটেক্টেড, সিস্টেম লকডাউন ইন 30 মিনিটস। হ্যাকার পাল্টা চাল দিয়েছে। সে পুরো সিস্টেমকে লক করে দেওয়ার হুমকি দিচ্ছে। যদি সিস্টেম লক হয়ে যায় তাহলে টাকাগুলো ডিজিটাল শূন্যতায় হারিয়ে যাবে। অনন্যা উদ্বেগের সাথে বললেন, অরণ্য, আধ ঘন্টা, মাত্র 30 মিনিট। অরণ্য ঘামছে, এসির অভাবে ঘরটা গরম হয়ে উঠেছে। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে পড়ল মায়ের মুখ। মা বলতেন, অরণ্য, যন্ত্র যখন থেমে যায় তখন তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে হয়। সে ল্যাপটপের ওপর কান পাতল। সে প্রসেসরের গতির শব্দ শুনছে। হঠাৎ অরণ্য বলল, ম্যাডাম, আমাকে মেইন সার্ভার রুমে যেতে হবে। লোকাল কানেকশন দিয়ে হবে না। হ্যাকার এখন ফিজিক্যাল লাইন ব্যবহার করে আমাদের ডেটা বাইরে পাচার করার চেষ্টা করছে। সার্ভার রুমে পৌঁছনোর পর দেখা গেল সেখানে এক বিশাল বিশৃঙ্খলা। সব সার্ভারের ফ্যান সর্বোচ্চ গতিতে ঘুরছে। ঘরটা যেন একটা আগ্নেয়গিরি। অরণ্য একটা নির্দিষ্ট ক্যাবিনেটের সামনে গিয়ে দাঁড়াল। সেখানে দেখা গেল একটা ছোট্ট পেন ড্রাইভের মতো ডিভাইস লাগানো। অরণ্য সেটা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলার স্বর শোনা গেল, হাত সরা ওখান থেকে ছেলে। সবাই ফিরে তাকাল। দরজায় দাঁড়িয়ে আছেন ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব আসিফ জামান। তার হাতে একটা রিভলভার। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক হিংস্র জয়ী হওয়ার হাসি। অনন্যা স্থবির হয়ে গেলেন। আসিফ ভাই, আপনি তো আমাদের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন। আসিফ জামান হাসলেন, বিশ্বাস দিয়ে পেট ভরে না অনন্যা। 500 কোটি টাকা দিয়ে একটা নতুন দেশ কেনা যায়। এই টোকাই ছেলেটা সব ভেস্তে যাচ্ছিল, কিন্তু এখন আর উপায় নেই। ওটা সরালেই সিস্টেম ব্লাস্ট করবে। অরণ্য ভয় পেল না। সে আসিফ জামানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, স্যার, আপনি যা সরাতে চেয়েছিলেন তা সরাতে পারেননি। আপনি যে পেন ড্রাইভটা লাগিয়েছিলেন ওটা এখন স্রেফ একটা খালি প্লাস্টিক। আমি আগেই ওটার রুট বদলে দিয়েছি। আসিফ জামান চিৎকার করে উঠলেন, মিথ্যে কথা, আমি নিজে দেখেছি ডেটা ট্রান্সফার হতে। অরণ্য ল্যাপটপে স্ক্রিনটা ঘোরালো। সেখানে দেখা যাচ্ছে টাকাটা এখন ফিরে আসছে, কিন্তু একটা অদ্ভুত জায়গায় আটকে গেছে। অরণ্য বলল, টাকাটা এখন আপনার নিজের অ্যাকাউন্টের গেটওয়েতে আটকে আছে। আপনি যদি আমাকে গুলি করেন তবে সিস্টেম আপনার আইডিকেই চোর হিসেবে ঘোষণা করে চিরতরে ব্লক করে দেবে। আপনিও টাকা পাবেন না, জেলেও যাবেন। আসিফ জামানের হাত কাঁপতে শুরু করল। ঘুড়িতে আর মাত্র 15 মিনিট বাকি। ঠিক এই সময় বাইরে পুলিশের সাইরেন শোনা গেল, কিন্তু আইটি ফ্লোরের ভেতর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। অরণ্য কিবোর্ডে শেষ কমান্ড দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার কপালে চিন্তার রেখা। সে বিড়বিড় করে বলল, না, এটা সম্ভব নয়। আসিফ সাহেব তো শুধু একটা দাবার ঘুঁটি, মাস্টারমাইন্ড তো অন্য কেউ। স্ক্রিনে হঠাৎ একটা নতুন উইন্ডো খুলল। সেখানে কোনো কোডিং নয়, বরং একটা ভিডিও কল রিকোয়েস্ট এলো। অনন্যা আর রনি রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলেন। ভিডিও কলটি অন হতেই স্ক্রিনে ফুটে উঠল একটা অন্ধকার ঘরের ছবি। সেখানে বসে আছে এক রহস্যময় ব্যক্তি, যার মুখ দেখা যাচ্ছে না। সেই ব্যক্তি বিকৃত গলায় বলল, অরণ্য, তুমি অনেক দূর এসেছ, কিন্তু তুমি কি জানো তোমার মা আসলে কিভাবে মারা গিয়েছিলেন? 500 কোটি টাকা বড় কথা নয়, বড় কথা হলো সেই গোপন ফাইলটা যা তোমার মা ওই দিন ডাস্টবিন থেকে খুঁজে পেয়েছিলেন। অরণ্যের হাত থেকে কিবোর্ডটা পড়ে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। আসিফ জামানও সেই কণ্ঠ শুনে ভয়ে কুঁকড়ে গেলেন। টাকার হিসাব তখন 99% এসে থমকে গেছে। শেষ 1% জন্য প্রয়োজন এক বিশেষ চাবি, আর সেই চাবিটি লুকিয়ে আছে অরণ্যের স্মৃতির কোনো এক অন্ধকার কোণায়।
ভিডিও কলের ওপাশে থাকা সেই রহস্যময় ব্যক্তির কথা শুনে অরণ্যের পৃথিবীটাই যেন দুলে উঠল। স্ক্রিনে ছায়া হয়ে থাকা মানুষটি আর কেউ নন, তিনি ছিলেন এই ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের প্রধান মিস্টার শাহরিয়ার। আসিফ জামান থরথর করে কাঁপতে কাঁপতে পিস্তল নামিয়ে ফেললেন। তিনি জানতেন তিনি স্রেফ একটা হুকুমের গোলাম ছিলেন, আসল পরিকল্পনা ছিল শাহরিয়ারের। শাহরিয়ার বিকৃত হাসিতে বললেন, অরণ্য, তোমার মা খুব বুদ্ধিমান ছিলেন। ডাস্টবিনে তিনি আমার দুর্নীতির কিছু ফাইল খুঁজে পেয়েছিলেন। সেই রাতে তাকে সরাতে না হলে আজ এই 500 কোটি টাকা চুরির নাটক আমার করতে হতো না। এখন বলো, সেই শেষ চাবিটা কোথায়? অরণ্য চোখের জল মুছে কিবোর্ডের দিকে তাকালো। তার মনে পড়ে গেল মায়ের সেই শেষ রাতের কথা। মা মরে যাওয়ার আগে অরণ্যকে একটা অদ্ভুত সুর গেয়ে শোনাতেন। অরণ্য আজ বুঝতে পারছে ওটা কোনো গান ছিল না, ওটা ছিল একটা বিশেষ ছন্দের সংখ্যা যা মা সেই গোপন ফাইল থেকে মুখস্থ করেছিলেন। অরণ্য ফিসফিস করে বলল, ম্যাডাম, শেষ 1% টাকা উদ্ধার করতে কোনো পাসওয়ার্ড লাগবে না, লাগবে একটা বিশেষ ফ্রিকোয়েন্সি বা সুর। অনন্যা সেন অবাক হয়ে বললেন, সুর মানে? অরণ্য কিবোর্ডে টাইপ করতে শুরু করল, কিন্তু এবার সে কোডিং নয়, বরং সাউন্ড ওয়েভ বা শব্দের তরঙ্গ তৈরি করতে লাগল। তার মায়ের গলার সেই নিচু সুরের কম্পন সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করল। 99% আটকে থাকা প্রগ্রেস বারটা হঠাৎ নড়ে উঠল। স্ক্রিনে শাহরিয়ারের চিৎকার শোনা গেল, থামো অরণ্য, ওটা করলে আমার সব চুরি ধরা পড়ে যাবে। অরণ্য থামল না, সে এন্টার চাপল। সাথে সাথে সারা ব্যাংকের স্পিকারে সেই সুরটা বেজে উঠল। 500 কোটি টাকার শেষ প্যাকেটটি ব্যাংকের মেন সার্ভারে ঢুকে পড়ল। কিন্তু একই সাথে শাহরিয়ারের তৈরি করা সেই গোপন ব্যাকডোর বা চুরির পথটি জনসম্মুখে উন্মোচিত হয়ে গেল। ব্যাংকের পাবলিক পোর্টালে শাহরিয়ারের সব দুর্নীতির তথ্য লাইভ স্ট্রিমিং হতে শুরু করল। অনন্যা সেন আসিফ জামানের দিকে তাকিয়ে বললেন, আসিফ ভাই, পুলিশ দরজার বাইরে, আপনার খেলা শেষ। শাহরিয়ারের স্ক্রিনটা হঠাৎ সাদা হয়ে গেল। তার সব ক্ষমতা, সব টাকা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। এক টোকাই ছেলের কান আর তার মায়ের স্মৃতি মিলে আজ এক বিশাল সাম্রাজ্যের পতন ঘটাল। পরদিন সকালে মেঘপুর শহরটা অন্যরকম এক সূর্য দেখল। এপেক্স গ্লোবাল ব্যাংক তাদের 500 কোটি টাকা ফিরে পেয়েছে, কিন্তু খবরের কাগজের পাতায় চোর শাহরিয়ারের চেয়ে বড় জায়গা পেল অরণ্য। অনন্যা সেন অরণ্যকে নিয়ে ব্যাংকের বারান্দায় এসে দাঁড়ালেন। নিচে শত শত মানুষ ভিড় করেছে অরণ্যকে দেখার জন্য। অনন্যা বললেন, অরণ্য, তুমি আজ আমাদের শুধু ব্যাংক নয়, সম্মানও বাঁচালে। তুমি কি চাও? সরকার তোমাকে পুরস্কার দিতে চায়। অরণ্য নিচের ফুটপাতটার দিকে তাকালো। সেখানে এখনও অনেক শিশু বস্তা হাতে বোতল কুড়াচ্ছে। সে মৃদু হেসে বলল, ম্যাডাম, আমি চাই এই শহরের কোনো যন্ত্র যেন আর মানুষের কষ্টের কান্না চাপা না দেয়। আমাকে একটা স্কুল তৈরি করে দিন, যেখানে রাস্তার ধুলোমাখা ছেলেরাও অঙ্কের ভাষা শিখতে পারবে, যেখানে বোতল কুড়ানো হাতগুলো কিবোর্ডে বিপ্লব ঘটাবে। অনন্যা সেন অরণ্যের মাথায় হাত রাখলেন। অরণ্য আজ আর কোনো উপেক্ষিত টোকাই নয়, সে এক অপরিহার্য প্রতিভা। ব্যাংকের গেটে নতুন একটা সাইনবোর্ড লাগানো হলো, অরণ্য আইটি একাডেমি। অরণ্য সেই ট্রান্সফরমার বক্সটার দিকে শেষবারের মতো তাকালো। সেখান থেকে এখন আর কান্নার সুর আসে না, বরং নতুন দিনের এক সুন্দর ছন্দ তার কানে ভেসে আসে। সে আজ বুঝতে পেরেছে, শূন্য থেকে আসা মানুষই মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে বড় অঙ্কটা মিলিয়ে দেয়।